আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমাণগত রসায়ন ইউনিট 2 থেকে ষষ্ঠ লেকচার টপিকটি আলোচনা করব। আমাদের টপিকটি হলো জারণ বিজারণের আয়ন ইলেকট্রন পদ্ধতি 3। আজকে আমরা একটি শর্ত সাপেক্ষে একটা জারণ বিজারণ বিক্রিয়াকে সমতা করব। আমাদের বিক্রিয়াটি হলো লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তার মানে হলো আজকে আমাদের এই শর্ত সাপেক্ষে যেহেতু প্রবলেমটি দেওয়া হয়েছে, আজকে আমাদের জারকটা চিনতে হবে, বিজারকটা চিনতে হবে, জারক পদার্থটির বিজারিত অবস্থাটা জানতে হবে, বিজারক পদার্থের জারিত অবস্থাটা জানতে হবে। সেই জন্য তোমাদের গত দুইটি ক্লাসে আমরা একটা ছক স্টাডি করতে বলেছিলাম। এখন তোমরা যদি সেই ছকটা দেখে থাকো তাহলে আজকের আলোচনাটা খুবই সহজ হবে। আমাদের এই ছকটা থেকে একটু চর্চা করতে তোমাদের বলেছি। যেমন এই যে আজকের জারক পদার্থটি হলো পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে সংশ্লিষ্ট আয়নটা হলো ডাইক্রোমেট আয়ন, আর এদিকে তার বিজারিত অবস্থাটা হলো 2Cr3+। এটা আমাদের আগে থেকেই কি জানা থাকতে হবে কিন্তু। আর এখানে ডাইক্রোমেট আয়নটা বিজারিত হয়ে তাহলে কি ক্রোমিয়াম 3+ পরিবর্তিত হয়। সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই জানবো যে এখানে পরিবর্তিত জারণ অবস্থাটা কত, তাহলে আমরা ইকুয়েশনগুলো লিখতে পারবো। আর অপরদিকে আমাদের বিজারক পদার্থটি হলো আজকের হাইড্রোজেন সালফাইড। এই যে এখানে খুঁজে পাওয়া যাবে হাইড্রোজেন সালফাইড, এটার সংশ্লিষ্ট আয়নটা হলো সালফাইড আয়ন এবং তার বর্তমান জারণ অবস্থা হলো 2-। এই বিজারকটা যখন এই জারিত হবে, জারিত উৎপাদটা হলো সালফার, এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে সালফারে জারিত হয়। এই কারণে আজকে আমরা যে শর্ত সাপেক্ষে যে বিক্রিয়াটা পেয়েছি, এই বিক্রিয়া থেকে বিক্রিয়াটিকে সমতা করার জন্য, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করার জন্য আমাদের আগে থেকেই এই জারক সম্পর্কে ধারণা থাকতে হবে, বিজারক সম্পর্কে ধারণা থাকতে হবে, জারকটার বর্তমান জারণ অবস্থা, পরিবর্তিত জারণ অবস্থা সবগুলো আমাদের জেনে তারপর আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করতে পারি। তাহলে আমরা এখন আলোচনাটা শুরু করব। এখানে আমাদের প্রথমত এই সমাধানটা আমরা এখান থেকে শুরু করলাম। সমাধান, এখান থেকে আমরা যে কথাগুলি বলবো সেই কথাগুলি হলো এটার সলিউশন। এখানে আমাদের এই জারক পদার্থটা হলো K2Cr2O7। আমাদের বলা হলো যে লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়াটিকে সমতা করতে হবে। তাহলে আমরা আমাদের প্রথমত আমরা চিনেছি যে পটাশিয়াম ডাইক্রোমেট অনুস্থ আমরা এটা বলে দিব আগে, অনুস্থ Cr2O7 2-। এটা হলো জারক, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা না জানলে তুমি সলভ করতে পারবে না। তো এখানে আমরা বলবো যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট অনুস্থ ডাইক্রোমেট আয়নটা হলো জারক অম্লীয় মাধ্যমে, এবং H2S এবং H2S অনুস্থ সালফাইড আয়ন আমরা বলবো বিজারক। এখানে ডাইক্রোমেট আয়নটি হলো জারক আর সালফাইড আয়নটি হলো বিজারক। সুতরাং অর্ধ সমীকরণগুলো হলো মানে অর্ধ বিক্রিয়াগুলো হলো, একটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, আরেকটা হবে জারণ অর্ধ বিক্রিয়া।
একটা হবে বিজারণ বিক্রিয়া আর একটা হবে জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া লেখার সময় আমাদের যেটা মনে রাখতে হবে, বিজারণ বিক্রিয়া কে দিবে, কে বিজারিত হবে, জারকটা বিজারিত হয়। এই কারণে আমরা জারক পদার্থটা খুঁজে বের করব। সংশ্লিষ্ট জারক পদার্থ হলো Cr2O7। আমরা জানি Cr2O7 2-, এটা হলো আমাদের জারক পদার্থ। এখন এটাকে আমরা সমীকরণের বাম দিকে লিখব, আর ডান দিকে গিয়ে আমরা লিখব জারক পদার্থটা কি হয়, জারক পদার্থটা বিক্রিয়াতে বিজারিত হয়। তো তার বিজারিত অবস্থাটা কি? আমরা জানি এই ডাইক্রোমেট আয়নটা বিজারিত হয়ে Cr3+ এ পরিণত হয়। এই ক্ষেত্রে ক্রোমিয়াম পরমাণুর সংখ্যা হলো 2টা, এই জন্য এখানে 2 দিতে হবে। তাইলে এখানে আমরা পেয়ে গেছি এটার বর্তমান অবস্থা আর পরিবর্তিত অবস্থা আমরা লিখে ফেললাম। এখন এই দুইটা বিজারকের বর্তমান জারণ অবস্থাটা আমরা জানি এখানে কত, +6। কিভাবে জানি আমরা এটা? এখানে যদি আমরা জারক পদার্থের মধ্যে অজানা পরমাণুর জারণ মান আমরা সহজেই নির্ণয় করতে পারি। জারণ সংখ্যা নির্ণয় আমরা শিখেছি, এটা আমরা একটু আলাদাভাবে দেখাচ্ছি। Cr2O7 2-, এখানে 7টা অক্সিজেনের জারণ মান কত হবে? 7 দোকানে 14। আর 2টা ক্রোমিয়ামের কত হলে যোগফল 12 হবে? অবশ্যই এখানে +12, অর্থাৎ +12, কারণ যোগফল হইতে হবে -2। তাহলে এখানে এটা হবে +12 2টা ক্রোমিয়াম, একটা হবে অক্সাইডের হবে -14। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এই 2টা ক্রোমিয়ামের যদি +12 হয়, একটা ক্রোমিয়ামের হবে +6। তাহলে এখানে আমরা জানি এই যে ক্রোমিয়ামের হলো +6 আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা এটা মুছে ফেলি। এই কারণে এটার জারণ মান +6 আর এখানে এই পাশে জারণ মান +3, অর্থাৎ ক্রোমিয়াম এই পাশে হলো +6, এই পাশে হলো +3। তার মানে কি এখানে কোন পাশে ইলেকট্রন কম? এখানে হলো 3টা ইলেকট্রন কম। কারণ কি এখানে 3টা ইলেকট্রন যোগ করলে এটার জারণ মান 3 একক হ্রাস পাবে। তো এখানে 3টা ইলেকট্রন ঘাটতি আছে। +6 মানে 6টা ইলেকট্রন 0 থেকে কম, আর +3 মানে কি 0 থেকে 3টা কম। তাহলে তার মানে কি তার 3টা ইলেকট্রন অলরেডি এটা থেকে ডান পাশেরটা থেকে 3টা ইলেকট্রন কম। এই জন্য এই ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করলে ডান পাশের Cr3 সমান হবে। এই জন্য জারক পদার্থ কি ইলেকট্রন গ্রহীতা। তো এই কারণে ক্রোমিয়ামটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ক্রোমিয়াম আয়ন 3টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Cr3+ এ পরিবর্তিত হবে। তাহলে এখানে গ্রহণ করবে 3টা, কিন্তু ক্রোমিয়াম পরমাণু সংখ্যা তো 2টা, এই জন্য 3 × 3 = 6। এই 6টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 2টা ক্রোমিয়াম এই বিজারিত হয়ে 2Cr3+ এ পরিবর্তিত হয়। এখানে আমরা এটাকে মুছে ফেললাম। তাহলে ইলেকট্রন সমতা হলো এই জারক পদার্থের উভয় পাশে। এখন আমরা ইলেকট্রনিক সমতা পেয়েছি, কিন্তু অন্যান্য পরমাণুগুলোর মধ্যে এখানে অক্সিজেন পরমাণুকে এত সমতা হয় নাই। এখানে অক্সাইড আয়ন আছে 7টা, অক্সিজেন পরমাণুর সংখ্যা 7। এই কারণে আমরা আগেও বলেছি যতটা অক্সিজেন পরমাণু থাকবে তত অণু পানি কি উৎপন্ন হবে। তো উৎপাদে তত অণু পানি যোগ করতে হবে। আবার বলি, এখানে এই ক্রোমিয়াম যখন 6টা ইলেকট্রন গ্রহণ করবে, তখন এই ক্রোমিয়াম আয়ন থেকে এই অক্সিজেন গুলো অক্সাইড হিসেবে দ্রবণে চলে যায়। দ্রবণের যে অম্লীয় দ্রবণের হাইড্রোজেন আয়নগুলো যে রয়েছে, প্রতিটি অক্সাইড 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এক অণু পানি গঠন করে। এবার 7টা অক্সিজেন থাকলে ডান পাশে 7 অণু পানি উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে লিখব 7H2O। তাহলে 7 অণু পানি উৎপন্ন হলো ডান পাশে। 7 অণু পানি উৎপন্ন হবে, 7টা অক্সাইড দ্রবণে গিয়ে 7 অণু পানি উৎপন্ন হবে। এই জন্য ডান পাশে 7 অণু, যতটা অক্সিজেন থাকবে ডান পাশে তত অণু পানি যোগ করতে হবে, এটা মনে রাখবে। আর এখানে 7 অণু পানি যোগ করার কারণে 7 দোকানে 14টা প্রোটন অ্যাড হয়ে গেল। বাম পাশে কিন্তু প্রোটন নেই বা হাইড্রোজেন আয়ন নেই, এই কারণে এখানে বাম পাশে 14টা হাইড্রোজেন আয়ন আমরা যোগ করে দিব। তাহলে এখন আমরা দেখতেছি এই দুই পাশে
এই বিজারণ অর্ধ বিক্রিয়াটির উভয় পাশে ক্রোমিয়াম সমান হলো, অক্সিজেন সমান হলো, হাইড্রোজেন সমান হলো, ইলেকট্রন সমান হলো। কাজে এইটাই হলো আমরা বলবো বিজারণ অর্ধ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। বিজারণ অর্ধ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন বের করতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া। এই জারণ অর্ধ বিক্রিয়াটা দিবে কে? বিজারকটা দিবে। তো বিজারকটা কি? ওই যে হাইড্রোজেন সালফাইড আমরা বলছিলাম না যে হাইড্রোজেন সালফাইড অনুস্থ সালফাইড আয়নটা হলো বিজারক। তাহলে আমাদের এখানে বিজারকটা আমরা খুঁজে পেয়েছি, এই সালফাইড আয়নটা হলো আমাদের বিজারক। এটা এটা জারিত হবে। তো জারিত হবে কিভাবে? ইলেকট্রন দান করে। এটা জারিত হয়ে কি অবস্থায় পরিবর্তিত হয়? সালফারে। কারণ আমরা এখান থেকে কি আগে থেকে জানি, এই যে এখানে লক্ষ্য করো H2S এর সংশ্লিষ্ট আয়নটা হলো সালফাইড, এটা হলো আমাদের মূল বিজারক, এবং এটা এই জারিত হয়ে সালফারে রূপান্তরিত, সালফারে পরিবর্তিত হয়। সালফার হলো তার পরিবর্তিত অবস্থা। তাহলে এই সালফার আয়নটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে পরিবর্তিত হয়, সালফারে এসে স্থির হয়। এই কারণে আমরা এখানে দেখব যে এটা একটা সালফার দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফার পরমাণুতে পরিণত হবে। এইখানে এই বিক্রিয়াটা সালফাইড আয়নের দুইটা ইলেকট্রন অতিরিক্ত ছিল, এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি এই সালফার জিরোতে রূপান্তরিত হলো। তো এইটাই হলো আমাদের এখানে আয়ন ইলেকট্রন দুইটাই কি সমান। তো এটাই হলো আমাদের জারণ অর্ধ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। তো এখন জারণ অর্ধ বিক্রিয়ায় এই যত মোল ইলেকট্রনের দান ঘটলো, বিজারণ অর্ধ বিক্রিয়া কি তত মোল ইলেকট্রন গ্রহণ করবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব শুধুমাত্র কি +6, এখানে কত -2। তো এটা তো সমান না, কারণ সমান সমান ইলেকট্রন আদান প্রদান হতে হবে। এই কারণে এই 2 নং ইকুয়েশনকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দোকানে 6টা ইলেকট্রন হবে, সমান সমান হবে। তাহলে আমরা এখন আমাদের কাজ হলো 2 নংকে 3 দ্বারা গুণ করে একের সাথে যোগ করব। যোগ করলে আয়ন ইলেকট্রন পদ্ধতিটা মানে আয়ন ইলেকট্রন সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে আসি, আমরা বলবো যে 2 নংকে 3 দ্বারা গুণ করে, 2 কে 3 দ্বারা গুণ করে উহাকে 1 এর সাথে যোগ করে পাই, উহাকে 1 এর সাথে যোগ করে পাই। তার আমরা এখানে এই 1 নাম্বার ইকুয়েশনটা আগে লিখে ফেলি, যেহেতু যোগ করতে হবে। তো 1 নাম্বার ইকুয়েশনটা হলো আমাদের মুখস্থই আমরা লিখতে পারবো, কারণ হলো এই যে Cr2O7 এই 2 এটাকে আবার পুনরায় আবার সমতা করে দেখাচ্ছি। এখানে আমরা বলবো যে এখানে ক্রোমিয়াম পরমাণু সংখ্যা 2টা, ডান পাশে 2টা হবে, অক্সাইড আছে 7টা, ডান পাশে কি 7 অণু পানি হবে। 7 অণু পানি হলে 14টা প্রোটন এখানে যোগ করতে হবে, হাইড্রোজেন আয়ন। আর এখানে যেহেতু এখানে ক্রোমিয়ামের জারণ মান +6, ডান পাশে হবে +3। একটা ক্রোমিয়াম গ্রহণ করে 3টা ইলেকট্রন, 2টা ক্রোমিয়াম গ্রহণ করে 6টা ইলেকট্রন। তাহলে এই বাম পাশে 6টা ইলেকট্রন হবে, আর ডান পাশে এখানে আমরা লিখব 2টা ক্রোমিয়াম আয়ন প্লাস 7 অণু পানি 7H2O। এটা আমরা আগেরটাই নতুন করে কি আবার সমতা করে দেখালাম। এখানে উল্টাভাবে আমরা করেছি, এইভাবে বুঝলে সহজেই তোমরা এগুলো সলভ করতে পারবে খুব তাড়াতাড়ি। আবার বলি, দেখো এখানে এই ডাইক্রোমেট আয়নটা ধরে, যেহেতু 7টা অক্সাইড আছে এই জন্য ডান পাশে 7 অণু পানি যোগ করে দিব, তো 14টা হাইড্রোজেন বাম পাশে দিব। আর এখানে ক্রোমিয়ামের জারণ মান 6 থেকে হলো 3, তো 2টা ক্রোমিয়াম 3 6টা ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্য +6 ইলেকট্রন। তাহলে এটা হলো আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়াটা। আর জারণ অর্ধ বিক্রিয়াকে কি করতে হবে? 3 দা গুণ করতে হবে। 3 দা গুণ করলে 3 সালফাইড আয়ন -3 দোকানে 6 ইলেকট্রন, আর এই পাশে পাবো আমরা শুধুমাত্র 3 সালফার, আর কিছুই নেই। তাহলে এখন এই দুইটাকে যোগ করে দিই, আমাদের কাজ আগে গেছে। এখন দুইটা যোগ করলে আমরা আমাদের লক্ষ্যস্থলে কাছাকাছি চলে যাব। তো Cr2O7 2-
প্লাস 3 সালফাইড হবে, তারপরে 14টা এখানে হাইড্রোজেন আয়ন 14H প্লাস, এটা মুছে ঠিক করে লিখি 14H প্লাস। আর এদিকে 6টা ইলেকট্রন ক্যান্সেল, তাহলে ইলেকট্রন বাদ 2Cr3 প্লাস যোগ 3 সালফার, এরপর আমরা এদিকে টেনে নেই যোগ 7H2O। এখন ভালোভাবে দেখে নাও, এটাই হলো আমাদের এই জারণ বিজারণের আয়ন ইলেকট্রন সমীকরণ। এখানে কিন্তু উভয় পাশে প্রত্যেকটা পরমাণু সমান আছে। এখন এটা হলো জারণ বিজারণ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ। তো এখানে যদি আমরা দর্শক আয়নটা যোগ করি তাহলে আণবিক সমীকরণটা পেয়ে যাব, তোমরা জানো। এখন আমরা উভয় পাশে প্রয়োজনীয় আয়ন সমূহ যোগ করব। যোগ করলে কোনটা দর্শক আয়ন আসবে, এই ডাইক্রোমেটটা তো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসছে, এই জন্য পটাশিয়াম যুক্ত হবে এখানে। আর সালফাইডটা তো হাইড্রোজেন সালফাইড থেকে আসছে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর এখানে তো এটা অ্যাসিড হবে, এখানে ক্রোমিয়াম থাকলে ক্রোমিয়াম সালফেট, আর পটাশিয়াম যোগ হলে এই পাশে পটাশিয়াম সালফেট হবে। এর সালফার আর পানির কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখন এটাকে একটু বুদ্ধি করে লিখতে হবে, আমরা একটু মাথা খাটিয়ে লিখবো, ভালোভাবে খেয়াল করো, লক্ষ্য করো। তা আমরা উভয় পাশে যদি প্রয়োজনীয় আয়ন সমূহ যোগ করি, তাহলে এই ডাইক্রোমেট আয়নটা একটা আছে, তাহলে এক অণু হবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, অর্থাৎ এক অণু পটাশিয়াম ডাইক্রোমেট থেকে একটা ডাইক্রোমেট আয়ন আসতে পারে। এই জন্য এখানে পটাশিয়াম যুক্ত করতে হবে K2 মানে 2টা। তারপরে এখানে সালফার আয়ন আছে 3টা, তো 3 আগে দেই। আর এখানে H2S হবে, তাহলে এখানে কি হবে, একটা সালফারের সাথে 2টা হাইড্রোজেন, এই কারণে 3টা সালফাইড থাকতে হবে। তাহলে 3 দোকানে 6টা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, এটা মনে রাখতে হবে। হাইড্রোজেন কিন্তু এখানে 3 দোকানে 6টা অ্যাড হয়ে গেছে, এই জন্য হাইড্রোজেনের সংযোগ যেখানে যেখানে আছে এখানে হিসাব করতে হবে। এখানে এই সালফিউরিক অ্যাসিড 7টা হাইড্রোজেন আয়ন থাকলে দেখে দেখে 7 অণু আমরা লিখবো না, আমরা এখানে H2SO4 লিখে ফেললাম, কিন্তু কয় অণু হবে সেটা আমরা ডান পাশটা লিখে দেখে তারপরে লিখি। এখন এই ডান পাশে যদি আর হাইড্রোজেন আয়ন এখানে আর হাইড্রোজেন আয়ন এডিং এর জায়গা 2টা, এই কারণে আমরা একটু পরে লিখতেছি। আর এখানে ক্রোমিয়াম আয়ন রয়েছে কয়টা, ক্রোমিয়াম আয়ন আছে 2টা ক্রোমিয়ামে কি করবে, ক্রোমিয়াম সালফেট। আর পাশাপাশি এখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে পটাশিয়াম 2টা অ্যাড হয়েছে, এই কারণে আমাদের আগে পটাশিয়াম সালফেটটা লিখে ফেলতে হবে, পটাশিয়াম K2SO4। এই 2টা পটাশিয়াম সমান করতে হবে, এই পাশে 2টা পটাশিয়াম না থাকলে তো সমতা হবে না। এই জন্য 2টা পটাশিয়াম থাকলে এই পাশেও কি 2টা পটাশিয়াম থাকবে, 2টা পটাশিয়াম তো এমনি থাকবে না, এটা সালফেট লবণ তৈরি করে থাকবে। আর এইদিকে ক্রোমিয়াম আয়ন আছে 2টা, তো ক্রোমিয়াম 2টা ক্রোমিয়াম আয়ন কিন্তু ক্রোমিয়াম সালফেট তৈরি করে SO4 3, অর্থাৎ এই ক্রোমিয়ামের জারণ মান অর্থাৎ যোজ্যতা এখানে 3 ধরবো আর সালফেটের 2, তাহলে Cr2SO4 ক্রোমিয়াম সালফেট। তো এখানে এক অণু ক্রোমিয়াম সালফেট তৈরি করবে 2টা ক্রোমিয়াম। আর এখানে আরো আছে আমাদের 3 সালফার যোগ 7 অণু পানি। এখানে কিন্তু ডান পাশে 14টা প্রোটন, এর বেশি হবে না, কম হবে না। আর বাম পাশে আমাদের হাইড্রোজেন সালফাইডের মধ্যে আছে 3 দোকানে 6টা হাইড্রোজেন আয়ন। আর তাহলে এখানে এই 7 দোকানে 14টা থেকে এখানে বাদ দিতে হবে 6টা, তাহলে 6টা বাদ দিলে থাকে আরো 8টা, তাহলে এখানে 8টা থাকলে এখানে 4 অণু হবে সালফিউরিক অ্যাসিড। তো এই কারণে আমরা অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা মানে অ্যাসিডের সংখ্যাটা কয়টা হবে এটা সবার পরে দিলে আমাদের সহজ হবে। আর ভুলবশত যদি 14টা হাইড্রোজেন আয়ন থেকে 7 অণু আমরা লিখে ফেলি তাহলে কিন্তু এটা সমান হবে না, কারণ এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন আয়ন 2 হাইড্রোজেন আয়ন মিলে পানির হাইড্রোজেন আয়নের সমান হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর কথা বলা যাবে না। পরের ক্লাসে আমরা আরো নতুন একটি প্রবলেম নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।